আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো সবাই জয়েন করে ফেলো। আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক পড়বো, আজকেও মজা পাবা তোমরা। মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার জন্য কিছু টপিক আজকে পড়বো। মানে জ্যামিতিক সমানতা তো পড়ছিলাম, বাট আমরা কিছু জিনিস বাদ রেখে দিছিলাম। তার ভিতরে একটা হচ্ছে জ্যামিতিক সমানতার কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, সিসের ক্ষেত্রে কি হবে, ট্রান্সের ক্ষেত্রে কি হবে, জ্যামিতিক সমানতার বৈশিষ্ট্য। সো একটু হেডিংটা দাও। তো প্রথমেই আমরা পড়বো হচ্ছে ডাইপোল মোমেন্ট। হ্যাঁ, সিস ট্রান্স সমানুর ডাইপোল মোমেন্ট কেমন হইতে পারে, এইটা নিয়ে অনেক পেঁচায় পরীক্ষায়, বুঝতে পারছো? ডাইপোল মোমেন্ট পরীক্ষার হলে অনেক পেঁচাবে এই ডাইপোল মোমেন্টটা নিয়ে, বুঝা গেছে? তো সবাই রেডি হয়ে যাও। সো সবাই মোটামুটি জয়েন করে ফেলছে, আসো। ওকে, সো আমরা আসো ডাইপোল মোমেন্ট জিনিসটা কি সেটা একটু বুঝি। অনেকটাই ফিজিক্সের কনসেপ্ট। দেখো, দুইটা চার্জ, খেয়াল করো। একটা চার্জ হচ্ছে Q1 আর একটা চার্জ হচ্ছে Q2। ধরো একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। সো দুইটাই কিউ পরিমাণ চার্জ ধরি, 1 2 বাদ দিই, 1 2 বাদ দিই। একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। এই দুইটা চার্জের ভিতরে একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি ডিস্টেন্স। হ্যাঁ, ডিস্টেন্সটা কত? ডি ডিস্টেন্স। সো এদের ডাইপোল মোমেন্টটা বলবো আমরা মিউ ইকুয়াল টু কিউ ইন্টু ডি, অর্থাৎ চার্জ এবং ডিস্টেন্সের গুণফল। বুঝে গেছে ডাইপোল মোমেন্ট কি জিনিস? চার্জ এবং, ঠিক আছে, ডিস্টেন্সের গুণফল। এটা হচ্ছে ফিজিক্সে পড়ি আমরা। হ্যাঁ, এটা ফিজিক্সে পড়ি, বাট কেমিস্ট্রিতে আমরা কি পড়বো? কেমিস্ট্রিতে আমরা ডাইপোল মোমেন্টটা কি পড়বো? বাট ইন কেমিস্ট্রি একটু খেয়াল করো, বাট কেমিস্ট্রির জন্য আমাদের হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ ডিরেকশনের দিকে ডাইপোল মোমেন্টটা কাজ করে। পজিটিভ থেকে নেগেটিভ ডিরেকশনে ডাইপোল মোমেন্টটা কাজ করে। আরো সহজে বলতে গেলে ডাইপোল মোমেন্টটা কি, মানে মেরুটা কোন দিকে যাবে, অর্থাৎ ইলেকট্রন মেঘগুলো কোন দিকে শিফট হবে। আরো সহজে বলতে গেলে, ঠিক আছে, আরো সহজে বলতে গেলে যে এদিকে শিফট হবে। ভাই সবকিছুই পড়াবো তোমাদের, ওইটা নিয়ে টেনশন করো না। হ্যাঁ, জাস্ট একটু দাদাকে আমি জিজ্ঞেস করবো কতটুকু বাকি আছে, আর কিছুই না। সো ডাইপোল মোমেন্টটাকে আমরা এইভাবে দেখি, মানে ডাইপোল মোমেন্টটা কোন দিকে কাজ করতেছে, অর্থাৎ ইলেকট্রন মেঘগুলো কোন দিকে শিফট হবে, এটাই হচ্ছে মেইনলি ডাইপোল মোমেন্ট কেমিস্ট্রিতে। ইলেকট্রনগুলো ভালোভাবে বুঝছো কোন দিকে শিফট হবে। আবারও বলতেছি, কথাটা ধরতে পারতেছো? ইলেকট্রনগুলো কোন দিকে শিফট হবে সেটাই হচ্ছে ডাইপোল মোমেন্ট। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? এখন আসল জিনিস দেখতে হবে, আমাদের আসল জিনিসটা দেখতে হবে। ওকে, এটা তো জাস্ট বেসিকটা পড়লাম, বাট হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা কি পড়বো? আমাদের অ্যাপ্লিকেশনই লাগবে, ঠান্ডা পানি দিও, অ্যাপ্লিকেশনটাই লাগবে। সো চলো অ্যাপ্লিকেশনে যাই। মানে আমরা জৈব যৌগের তো বৈশিষ্ট্য পড়তেছি, আসলে জ্যামিতিক সমানতার সাথে ডাইপোল মোমেন্টের সম্পর্কটা কি? আচ্ছা তোমরা আমাকে বলো, কার ডাইপোল মোমেন্টটা বেশি, সিস সমানুর না ট্রান্স সমানুর? কার ডাইপোল মোমেন্টটা বেশি সবাই একটু বলো, সিস সমানুর হবে না ট্রান্স সমানুর হবে? ধরো এইরকম একটা স্ট্রাকচার নিলাম আমরা, একটা সিস নিলাম, একটা ট্রান্স নিলাম, একটা সিস নিলাম, একটা ট্রান্স নিলাম, দুইটা স্ট্রাকচার নিলাম। বুঝতে পারছো? এইটুক নিয়ে তো কোনো কনফিউশন নাই। স্নেহা রহমান বলছে ট্রান্সের বেশি। আসলে আমরা স্পেসিফিক ভাবে কখনোই বলতে পারবো না। আমাদের দেশের কিছু বইয়ে দেখবা বলা আছে সিসের বেশি, বা কোনো কোনো বইয়ে দেখবা ট্রান্সের বেশি বলা আছে,
বাট আজকে তোমার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। আজকে তোমার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে যে আমরা যে হুজুগে বাঙালি। খেয়াল করো, এখানে কার্বন আর ক্লোরিনের ভিতরে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? সবাই একটু বলবা। কার্বন আর ক্লোরিনের ভিতরে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? ক্লোরিনের, তাই না? তো ক্লোরিনকে কি করবে? আংশিক ঋণাত্মক দিব না কেন? সে নিজের দিকে ইলেকট্রনগুলোকে টেনে নেবে। কার্বনকে আংশিক ধনাত্মক দিব। তাহলে এই যে আমাদের ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা, এটা কোন দিকে হবে বলো তো? কার্বন থেকে ক্লোরিনের দিকে ডিরেকশনটা দিব না আমি? আমরা কি পড়ছিলাম একটু আগেই, দেখো আমরা ডাইপোল মোমেন্টটা কই থেকে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে কাজ করবে, তাই তো? পজিটিভ থেকে নেগেটিভ ডিরেকশনে যাবে। তাহলে আমার ডিরেকশনটা কি দিলাম ভাইয়া, তুমি বুঝতে পারছো? ওকে, আমার ডিরেকশনটা কি দিছি ভাইয়া, তুমি বুঝতে পারছো? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ঠিক সেম ভাবে দেখো এইটার ক্ষেত্রেও কিন্তু পজিটিভ থেকে নেগেটিভের দিকে দিচ্ছে। দেখো এই কার্বনটাও ডেল্টা পজিটিভ, এই ক্লোরিনটাও ডেল্টা নেগেটিভ। এটুকু বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, এইখানে ডাইপোল মোমেন্টটা কোন দিকে কাজ করতেছে? এইখানে ডাইপোল মোমেন্টটা এইদিকে কাজ করতেছে, আর এইখানে ঠিক বিপরীত দিকে কাজ করতেছে। এখন তোমরা ভেক্টর পড়ছো কে কে? ভেক্টর ফিজিক্সে ভেক্টর কে কে পড়ছো? ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ পড়ছো না? মোটামুটি তো সবার পড়া হয়ে যাওয়ার কথা, কারণ সবাই ফিজিক্সে ভেক্টর দিয়েই শুরু করো। সো আজকে একটা জিনিস দেখবা, এই যে দেখো একটা ডাইপোল মোমেন্ট এইদিকে কাজ করতেছে, আরেকটা ডাইপোল মোমেন্ট এইদিকে কাজ করতেছে। তো এদের লব্ধিটাই হচ্ছে অ্যাকচুয়াল ডাইপোল মোমেন্ট। তো এই দুইটা যোগফল, ধরো 5 নিউটন এটা কাজ করতেছে এইদিকে, এদিকে 5 নিউটন কাজ করতেছে, এদের লব্ধিটা কোন দিকে হবে? এই বরাবর হবে না? আমি তো ফিজিক্স ভুলে গেছি, তোমরা তো পারো আমার থেকে ভালো। এদের লব্ধিটা এই বরাবর হবে কিনা বুঝতে পারছো? এদের লব্ধিটা কি হবে? এই বরাবর হবে কিনা? ওকে, মিডে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখি এইটার ক্ষেত্রে। দেখো একটা এইদিকে কাজ করতেছে, ঠিক বিপরীত দিকে আরেকটা কাজ করতেছে, তাই না? একটা এইদিকে ঠিক বিপরীত দিকে আরেকটা কাজ করতেছে। তার মানে কি? তার মানে তুমি কি বলতে পারো বাবা, এটা যদি 5 নিউটন এইদিকে কাজ করে আর 5 নিউটন যদি বিপরীত দিকে কাজ করে, এদের লব্ধি কত? 0 না? ঠিক আছে, এদের লব্ধি কত? 0 কিনা? সো এই লব্ধিটাই হচ্ছে অ্যাকচুয়াল ডাইপোল মোমেন্ট। তাহলে এই কেসে আমরা কি বলতে পারি বলো তো? কেস 1-এ সিসের, এটা তো সিস সমানো, তাই না? আর এটা তো ট্রান্স সমানো। তাহলে সিসের ডাইপোল মোমেন্ট বেশি হবে না ট্রান্সের ডাইপোল মোমেন্ট বেশি হবে বলো? এই কেসে সিসের ডাইপোল মোমেন্ট বেশি নাকি ট্রান্সের ডাইপোল মোমেন্ট বেশি? সিসের। ওকে, নাইস। তাহলে সিস এর মিউ বেশি। এটা হচ্ছে আমাদের প্রধান আকর্ষণ। এটা কি বাবা? আমাদের প্রধান আকর্ষণ, যে আমরা কিছু একটা বাইর করছি, সিসের ডাইপোল মোমেন্টটা বেশি। ওকে, মিউ দ্বারা ডাইপোল মোমেন্ট বুঝায়, এটুক তো মাথায় ঢুকছে। মিউ দ্বারা ডাইপোল মোমেন্ট বুঝায়, এটুক তো মাথায় ঢুকছে। ইয়েস, সবই পড়াবো, ঠিক আছে? তাহসিন ধৈর্য ধরো, মাত্র তো শুরু করলাম। বৈশিষ্ট্য, গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক, আরো যত বৈশিষ্ট্য আছে সবগুলো বেসিক সহ পড়বা। ওকে, ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এখন সব সময় তো সিসের বেশি হবে যে এমনও না, ট্রান্সেরও বেশি হইতে পারে, সেটাও বুঝাবো তোমাদের। আচ্ছা, তাহলে এখন এগুলা কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ না ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বলো তো? এই যে ক্লোরিন গুলা, এরা কি ইলেকট্রন ডোনেটিং না উইথড্রয়িং? সবাই একটু বলো। ক্লোরিন যে আমরা দিলাম, বসাইলাম, এটাকে ভাইয়া তুমি কি বলবা? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ? মাশাআল্লাহ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বলবো আমরা। তাহলে খেয়াল করো আমরা কি করতেছি। আমরা একটা সাধারণ ফর্মুলা বের করতেছি। যদি দুইটাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, ইডব্লিউডিজি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইডব্লিউজি, দুইটাই যদি ইডব্লিউজি হয়, হ্যাঁ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, তাহলে সিসের বেশি। তাহলে কি সিসের মিউ বেশি। বুঝা গেছে? দেখো পরে গিয়ে কাজে লাগবে। এই পেজ ডান। আমি আরেকবার রিভিউ করে দিই যারা বুঝো নাই। দেখো ডাইপোল মোমেন্টটা কি, মানে ডাইপোল মোমেন্টটা সহজে ইলেকট্রন মেঘটা যেই দিকে শিফট হবে
মানে ডাইপোলটা যেই দিকে মোমেন্টাম থাকবে বা ডাইপোলটা যেদিকে মুভ করতে চাইবে সেটাই হচ্ছে ডাইপোল মোমেন্ট, সহজ বাংলা ভাষায়। তো কার্বন থেকে ক্লোরিনের দিকে ইলেকট্রনগুলো যাইতেছে, যাচ্ছে যেতে চাচ্ছে, এখানেও কার্বন থেকে ক্লোরিনের দিকে যাচ্ছে। তো এখানে তো দুইটা ডাইপোল মোমেন্ট পেলাম। অ্যাকচুয়াল ডাইপোল মোমেন্টটা কি? লব্ধি বরাবর কাজ করবে। আমরা ফিজিক্সেও দেখছি একাধিক যদি বলরেখা কাজ করে অ্যাকচুয়ালটা কি? লব্ধি বরাবর কাজ করে। সো এই দুইটার লব্ধি কি পাইছি আমরা? মিডল বরাবর পাইছি। এখন ভ্যালু কত আমি জানি না, ধরে নিচ্ছি। আর এইটা একদিকে কাজ করে ট্রান্সের ক্ষেত্রে, আর তার বিপরীত দিকে আরেকটা কাজ করে। সো দুইটার লব্ধি কি পাইছে? 0 পাইছে। তো যেহেতু ট্রান্সের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা শূন্য হয়ে যায়, সিসের ক্ষেত্রে কিছু একটা হইলেও ভ্যালু থাকে, তাই আমরা বলতে পারি এই কেসে যখন দুইটাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে যারা ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, তারা যদি যুক্ত থাকে তাহলে আমরা বলবো হচ্ছে সিসের ডাইপোল মোমেন্ট বেশি। আশা করি সবার এখন ক্লিয়ার। হ্যাঁ, সবার এখন ক্লিয়ার। আর ইলেকট্রন উইথড্রটা কি? ইলেকট্রন উইথড্র হচ্ছে নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নেওয়া, উইথড্র করা মানে নিজের দিকে। এগুলো তো সমযোজী বন্ধন, তাই না? যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে নিজের দিকে টেনে নিচ্ছে ইলেকট্রনগুলা। বুঝা গেছে? এখন আসো আমরা যদি কেস 2 দেখি। কেস 2 আজীবন তার তোমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিবে না, তোমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপও দিতে পারে। আবার দেখো, একটা সিস দিলাম, একটা ট্রান্স দিলাম। আচ্ছা, মিথাইল মূলক হচ্ছে ইলেকট্রন ডোনার, অলওয়েজ মাথায় রাখবা। মিথাইল মূলককে কি বলা হয়? মিথাইল মূলককে বলা হয় ইলেকট্রন ডোনার। এখন ভাই কিভাবে দান করে একটু বুঝান। এটাই কি বলা হয়? ইলেকট্রন ডোনার বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। হ্যাঁ, কিভাবে? এখন তোমরা আমারে বলো, কার্বন আর হাইড্রোজেনের ভিতরে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? সবাই একটু কমেন্টে জানাও। কার্বন আর হাইড্রোজেনের ভিতরে আমরা পড়ছিলাম না, হাইড্রোজেন 2.1, কার্বন 2.5। তো কার্বন কি করে? নিজের দিকে ইলেকট্রনগুলো টানে। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সমযোজী বন্ধনের ইলেকট্রনগুলো সে নিজের দিকে টানে। আবারও বুঝো ভাইয়া, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে কি করে? নিজের দিকে ইলেকট্রনগুলোকে টাইনা নেয়। আচ্ছা, নিজের দিকে তো এটা আনছে হাইড্রোজেনগুলা থেকে, তো তারপর কি করে? তার কাছে যখন অনেক ইলেকট্রন জমা হয়ে যায় তখন সে দান করা শুরু করে। বিশেষ করে দেখবা সমাজে কারা দান করে? যাদের অনেক টাকা আছে তারা দান করতে পারে, দানবীর হয়ে যায়। যার টাকা নাই সে দান করতে পারে না। এখন সেই ইলেকট্রনটাই না ফুলে ফেপে এত পরিমাণে ইলেকট্রনের রাজা হইছে, সে এখন নিজের কাছে ইলেকট্রন ধরে রাখতে পারে না, পাশের কার্বনগুলোকে দিয়ে দেয়। বুঝতে পারছো? তাহলে মিথাইল মূলক কি ইলেকট্রন ডোনেট করে, এটা বুঝতে পারছো কিভাবে ডোনেট করে? ইয়েস অর নো বইলো বাবারা, ইয়েস অর নো বইলো। মিথাইল মূলক যে ইলেকট্রন ডোনেট করে এটা বুঝতে পারছো তো? তাহলে এই যে এখানে মিথাইল মূলকগুলো ইলেকট্রন দান করবে, তাহলে যে দান করে ইলেকট্রন তার মাথায় কি বসে? প্লাস চার্জ বসে না? মানে যে ইলেকট্রন হারায় বা যে দান করে তার মাথায় কি প্লাস চার্জ বসে কিনা? বসলে 1 বলো, ঠিক আছে? ইলেকট্রন ডোনার এটা বুঝতে পারছো তো ভাইয়া? সবাই একটু কমেন্টে জানাও ইলেকট্রন ডোনার মিথাইল মূলক। সবাই একটু কমেন্টে জানাও মিথাইল মূলক যে ইলেকট্রন ডোনার এটা তোমরা বুঝতে পারছো কিনা। সো একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা দেখতে পারতেছি মিথাইল মূলক কি ইলেকট্রন ডোনার। সো এখন যে ইলেকট্রন হারায়, মানে যে ইলেকট্রন দান করে তার মাথায় আমরা কি দিব? প্লাস চার্জ দিব। যে ইলেকট্রন দান করে তার মাথায় আমরা কি দিব বাবা? প্লাস চার্জ দিব। আর যে ইলেকট্রন গ্রহণ করে বা যে ইলেকট্রন পায় তার মাথায় মাইনাস চার্জ। আমি আরেকবার বলতেছি, দেখো মিথাইল মূলক কার্বন হাইড্রোজেনের ভিতরে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের কম, এটা তোমরা জানো তো। কার্বন কি করে? নিজের দিকে ইলেকট্রনগুলো টান দেয় এই হাইড্রোজেন থেকে, কারণ যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নেয়। সো এই কার্বনের ভিতরে কি হয়? অনেকগুলা ইলেকট্রন জমা হয়। তো তখন কি করে? কার্বন পাশের কার্বনকে ইলেকট্রন দান করে দেয়। বুঝতে পারছো? সো এই কারণে মিথাইল মূলকের কাছে ইলেকট্রন যেহেতু অনেক জমা হয়, ঠিক আছে, অনেক জমা হয়, সো আমরা কি করব? এই কারণে পাশের কার্বনকে দিয়ে দিব। সো এখন একটা জিনিস খেয়াল করো, মিথাইল মূলক কি বাবা? ইলেকট্রন ডোনার। মিথাইল মূলক কি বাবা? ইলেকট্রন ডোনার। এখন একটা জিনিস বুঝো, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা দেখো ডিরেকশনগুলো কিভাবে দিব? এটাকে এইদিকে দিব, এটাকে এইদিকে দিব। আবার দেখো এটার ডিরেকশনটা কিভাবে দিব? এইদিকে দিব,
আর এইটার ডিরেকশনটা কোন দিকে দিব বাবা? দেখো এটার ডিরেকশনটা আমরা প্লাস থেকে মাইনাসের দিকে দিই না, এটার ডিরেকশনটা এই দিকে দিব। তো এখন দেখো এই কেসটায় তুমি কি দেখতেছো? ভেক্টরটা যদি হিসাব করো, এইদিকে যদি একটা কাজ করে, এইদিকে যদি একটা কাজ করে, লব্ধিটা এই বরাবর কাজ করবে, তাই না? আর যদি দুইটা মুখোমুখি হয় তখন হচ্ছে ডাইপোল মোমেন্টটা কি হবে? শূন্য হবে না? দুইটা মুখোমুখি হইলে ডাইপোল মোমেন্টটা কেমন হবে? শূন্য হবে কিনা? ঠিক আছে, তাহলে এখানে কার বেশি হবে বলো তো সবাই? ঠিক আছে, এইখানেও কি সিসের ডাইপোল মোমেন্টটা বেশি। তো এটা কি সিস আর এটা কি ট্রান্স। এইখানেও কি সিসের ডাইপোল মোমেন্টটা বেশি। সো মিউ অফ সিস গ্রেটার দেন মিউ অফ ট্রান্স। একটা এক্সেপশন শুধু মাথায় রাখবা, সেটা হচ্ছে এই জায়গাটায় কেস 3, কারণ পোলাপাইন আজীবন মনে রাখে, মুখস্থ করে যে ডাইপোল মোমেন্ট সিসের বেশি, ট্রান্সের কম। বাট একটা জায়গায় এসে ধরা খায়। ধরা হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, একটা ডোনেটিং গ্রুপ, আর হাইড্রোজেন। ধরো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এইখানে তোমরা একটু নিজেরাই দেখো, চিন্তা করো ভেক্টরটা কেমন হবে। ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে, মিথাইল মূলক নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে, তাই না? আর এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় কি হবে? ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে। ও আচ্ছা, এই জায়গাটায় এমন হবে না, মিথাইল মূলক দান করবে। হ্যাঁ, এখানে ক্লোরিন তো নিচ্ছে, মিথাইল মূলক কি করতেছে? ইলেকট্রন দান করতেছে। ঠিক সেম ভাবে মিথাইল মূলক ইলেকট্রন দান করতেছে। এখন কথা হচ্ছে, একটা জিনিস তোমরা বলো, এইটা কি ছিল? এইটার ক্ষেত্রে দুইটা বিপরীত দিক ছিল, এটার ক্ষেত্রে দুইটা মুখোমুখি ছিল। বাট এটার ক্ষেত্রে কি হবে দেখো তো? এটার ক্ষেত্রে কি দুইটা একই দিকে না? দুইটা যদি একই দিকে হয় তাহলে ডাইপোল মোমেন্টটা কি বেশি হয় না কম হয়? ঠিক আছে, বলো। এই কেসেও তুমি ডাইপোল মোমেন্ট পাবা। দেখো এই কেসেও তুমি ডাইপোল মোমেন্ট পাবা। এটাকে যদি হচ্ছে একটু এক্সটেন্ড করো এইখান থেকে দেখাও, তুমি এই জায়গাটায় পাবা। ঠিক আছে, বাট অবশ্যই এটার ডাইপোল মোমেন্টটা বেশি হবে, কারণ এখানে যদি 5 নিউটন ধরো, এখানেও 5 নিউটন ধরো, এটা কি হবে? দুইটা যোগ হবে 10 নিউটন। আর এখানে যদি 5 নিউটন হয়, এখানে যদি 5 নিউটন হয়, এটা কি হবে? কিছুটা কম হবে। এটা কি হবে? কিছুটা কম হবে। তাহলে এই কেসে বলতে পারি না আমরা ট্রান্সেরটা বেশি হবে? এটা তো সিস, এটা তো ট্রান্স। এই কেসে আমরা বলতে পারি কিনা ট্রান্সের ডাইপোল মোমেন্টটা সিস থেকে বেশি? ট্রান্সের ডাইপোল মোমেন্টটা সিস থেকে বেশি বলতে পারি কিনা বলেন? ট্রান্সের ডাইপোল মোমেন্টটা সিস থেকে বেশি বলতে পারি কিনা? তাহলে আমরা একটা মোরাল অফ দ্য স্টোরিতে আসছি কিনা তোমরা একটু বলো। এটা মোরাল অফ দ্য স্টোরিতে আসছে কিনা যে হচ্ছে দুইটাই যদি সিস হয় বা দুইটাই যদি ট্রান্স হয়, ঠিক আছে, বা আমরা যদি বলি দুইটাই যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা দুইটাই যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে, দুইটাই যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর দুইটাই যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় তাহলে সিসের বেশি। আর একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হইলে ট্রান্সের বেশি। ব্যাপারটা বুঝতে পারছো? ব্যাপারটা দেখো, আমি একটু সামারাইজ করে দিই। কার্বন কার্বন ধরো দুইটাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, দুইটাই EWG। আবার ধরো দুইটাই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, EDG ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে কি মিউ অফ সিস বেশি, অর্থাৎ সিসের ডাইপোল মোমেন্টটা বেশি হবে। আচ্ছা, যদি এমন হয় একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, এই কেসটাই শুধুমাত্র ট্রান্সের ডাইপোল মোমেন্টটা বেশি। বুঝে গেছে? মানে ব্যতিক্রম কেসে।
সো তোমাদের বইয়ে দেখবা শুধুমাত্র সিস বেশি দেওয়া আছে, ট্রান্স কম দেওয়া আছে, বাট এটা ট্রু না। বুয়েটে কিন্তু আটকায় দিবে, বুয়েটে বা আর কিছু এটে তোমাকে আটকায় দিবে। দেখো আবার রিক্যাপ করি, আওলায় যাওয়ার কিছু নেই। প্রথমটা কি ছিল? দুইটাই ক্লোরিন ছিল, মানে দুইটাই ইলেকট্রন টেনে নিচ্ছিল। পরেরটাই কি ছিল বাবারা? দুইটাই মিথাইল ছিল। বুঝো, আবার ক্লিয়ার করে নাও, ঠিক আছে? আর পরেরটাই কি ছিল বাবারা? দেখো পরেরটায় একটা মিথাইল একটা ক্লোরিন ছিল, হাইড্রোজেন। দেখো এটাই ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছিল, এখানেও ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছিল। ভেক্টরটা কই কাজ করতেছিল? মাঝখান দিয়ে কাজ করতেছিল, হ্যাঁ। বাট যখন এটা ট্রান্সটা খেয়াল করো, এটা ট্রান্সটা দেখো, এখন আবার ক্লিয়ার হয়ে যাবে। ট্রান্সটা ক্লিয়ার খেয়াল করো, এখানে ক্লোরিন এইদিকে টান দিতেছে, এখানে ক্লোরিন এইদিকে টান দিতেছে, দুইটা বিপরীত দিকে। কি হয়ে যাচ্ছে? মিউটা 0 হয়ে যাচ্ছে। ওকে, এটার ক্ষেত্রে দেখো এখানে মিথাইল মূলক এইখানে দিচ্ছে, এই মিথাইল মূলক এইখানে দিচ্ছে, লব্ধিটা নিচের দিকে কাজ করতেছে। আর এটা ট্রান্সটা দেখো, এটা ট্রান্সটা আরেকবার দেখো, আমার তোমাকে হাজারবার বুঝাইতে কোনো সমস্যা নাই। ট্রান্সটা দেখো, দুইটা মুখোমুখি আইসা পড়তেছে। দেখো এটা এদিকে দিচ্ছে, এটা এদিকে দিচ্ছে, মুখোমুখি আসলেও তো 0, তাই না? দুইটা বিপরীত দিক থেকে মুখোমুখি আসতেছে। আর এখন দেখো এটাই কি হচ্ছে? এটাই হচ্ছে মিথাইল মূলক দিচ্ছে, ক্লোরিন নিচ্ছে। তো ডাইপোল মোমেন্টটা কোন দিকে কাজ করতেছে? দেখো এটাকে যদি এক্সচেঞ্জ করো তাইলে হচ্ছে ডাইপোল মোমেন্টটা এইদিকে কাজ করতেছে, এইদিকে। বুঝে গেছে? মানে কিছু একটা ভ্যালু আছে। বাট এটা ট্রান্সটা দেখো, এটা ট্রান্সটা দেখো ভাইয়েরা, দেখো একটা মিথাইল একটা ক্লোরিন দিলা, হাইড্রোজেন হাইড্রোজেন, এইটা এদিকে, ক্লোরিনটা ওইদিকে, অর্থাৎ দুইটা যোগ হয়ে যাবে। সো এটা ট্রান্সটা বেশি, ট্রান্সের ডাইপোল মোমেন্টটা বেশি। বুঝা গেছে? বুঝা গেছে এখন? ট্রান্সের ডাইপোল মোমেন্টটা বেশি। হাইড্রোজেন তো কনসিডারেশনে আসবে না বাবা, হাইড্রোজেন কনসিডারেশনে আসবে না। কারণ হচ্ছে তুমি ইজেড সিস্টেম পড়ছিলা, ইজেড সিস্টেম, এগুলো কিন্তু সব ইজেড সিস্টেমে। বাল্কি গ্রুপগুলো কনসিডারেশনে আসবে। বুঝা গেছে আরাফ? বাল্কি গ্রুপগুলো কনসিডারেশনে আসবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? দেখো বাসায় 5 মিনিট লাগবে রিভাইজ দিতে, ভাইয়া এখানে বিস্তারিতভাবে পড়ায় দিচ্ছি, কোনো সমস্যাই হবে না। সো বড় একটা মেজর একটা জিনিস আমাদের মাথা থেকে দূর হইল। সবাই বলো ক্লিয়ার কিনা? এখন আসো বয়েলিং পয়েন্টে যাব। এখন আসো বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট কিসের কিসের উপর ডিপেন্ড করে এটা আগে দেখতে হবে। বয়েলিং পয়েন্টটা তো আমরা জানি স্ফুটনাঙ্ক, তাই না? মেল্টিং পয়েন্ট হচ্ছে গলনাঙ্ক, এটা একটু মাথায় রাখতে হবে। স্ফুটনাঙ্ক আর গলনাঙ্কের ভিতরে প্যাচ লাগাবা না, এটা কি স্ফুটনাঙ্ক, বয়েলিং পয়েন্ট। হ্যাঁ, বয়েলিং পয়েন্ট বিপি দেই, হ্যাঁ বিপি অনেক কিছুর উপর ডিপেন্ড করে। দেখো প্রথমত হচ্ছে মলিকিউলার ওয়েটের উপর ডিপেন্ড করে। মলিকিউলার ওয়েটের উপর ডিপেন্ড করে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডাইপোল মোমেন্ট। এখন ডাইপোল মোমেন্টটা কেন পড়াইছি বুঝছো? ডাইপোল মোমেন্ট না বুঝলে অনেক কিছুই বুঝবো না। হাইড্রোজেন বন্ডিং এর উপর ডিপেন্ড করে, হাইড্রোজেন বন্ডিং এর উপর ডিপেন্ড করে। এগুলা কিন্তু সবগুলো সমানুপাতিক দিচ্ছি, সমানুপাতিক বুঝো তো? হ্যাঁ, সারফেস এরিয়া। সারফেস এরিয়া মিন্স কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। কি বাবা? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। কিসের উপর ডিপেন্ড করে? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। দেখো ডাইপোল মোমেন্ট কি কি জিনিসের উপর ডিপেন্ড করে? বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক, মলিকিউলার ওয়েট, হাইড্রোজেন বন্ডিং, সারফেস এরিয়া। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি? ডাইপোল মোমেন্ট। এখন দেখো আমাদের বইয়ে ব্যতিক্রমটা ছাড়া সিসের ডাইপোল মোমেন্টটা বেশি না? দেখো ব্যতিক্রমটা ছাড়া সিসের ডাইপোল মোমেন্টটা কি বেশি কিনা? ঠিক আছে, আমরা স্বাভাবিক যে নিয়ম দেখছি, ইলেকট্রন উইথড্রয়িং থাকুক আর ইলেকট্রন ডোনেটিং থাকুক, ইলেকট্রন উইথড্রয়িং থাকুক আর ইলেকট্রন ডোনেটিং থাকুক। ঠিক আছে, ইলেকট্রন উইথড্রয়িং থাকুক আর ইলেকট্রন ডোনেটিং থাকুক। সো সিসেরটা বেশি। তো তোমাকে যদি কখনো প্রশ্ন করে কার
বয়েলিং পয়েন্ট বেশি। তো তুমি বলবা সিসের ডাইপোল মোমেন্ট বেশি, ঠিক আছে, আর সিসের বয়েলিং পয়েন্টও বেশি। আর মলিকিউলার ওয়েটও বলতে পারো, মলিকিউলার মাসও বলতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মাসটাই নিও, মাস। ওকে, আসো। তো বয়েলিং পয়েন্ট নিয়ে আশা করি কারো কোনো ঝামেলা নাই। তাহলে টিচাররা যদি জিজ্ঞেস করে বা কলেজের এক্সামে নিশ্চিন্তে তুমি সিস বইলা দিতে পারো। ওই যে কেইজ 1 কেইজ 2 আমি একটু লিখে দিই। কেইজ 1 প্লাস 2, এটার ক্ষেত্রে কি হবে? সিস, সিসের বয়েলিং পয়েন্ট বেশি। আর কেইজ 3 এর ক্ষেত্রে, কেইজ 3 এর ক্ষেত্রে কি হবে? ট্রান্সের বয়েলিং পয়েন্ট বেশি। সো আর কোনো প্যারা হবে না, আর কোনো আমাদের প্যারা হবে না, আশা করি কোনো চাপ হবে না। ওকে, এখন আসো, এখন আসো মেল্টিং পয়েন্টে যদি আসি। মেল্টিং পয়েন্টটা সবচেয়ে বেশি জরুরি। মেল্টিং পয়েন্টটা বুঝেন তো? মেল্টিং পয়েন্টটা হচ্ছে গলনাঙ্ক। কি গলনাঙ্ক? আচ্ছা বলো তো, পানির ক্ষেত্রে আমরা আগে মেল্টিং পয়েন্টে পৌঁছাই না আগে বয়েলিং পয়েন্টে পৌঁছাই? বলো তো। এমপি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্টটা হচ্ছে প্যাকিং এর উপর ডিপেন্ড করে। প্যাকিং, প্যাকিংটা কি বুঝাবো ভাইয়া? সমস্যা নেই, লেখো আগে প্যাকিং। প্যাকিংটা হচ্ছে ইনভার্স অফ ভয়েডস। ভয়েডস মানে হচ্ছে ফাঁকা জায়গা, বুঝতে পারছো? ইনটু ভ্যান ডার ওয়ালস ফোর্স। সো একটু বুঝো। প্যাকিংটা কি একটু বুঝো। মেল্টিং পয়েন্টটা ডিপেন্ডস করে হচ্ছে প্যাকিং এর উপরে। প্যাকিংটা হচ্ছে কিভাবে সজ্জিত আছে, কিভাবে সজ্জিত আছে, সজ্জিত থাকে। ভয়েডস মানে হচ্ছে ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা যদি বেশি থাকে তাহলে মেল্টিং পয়েন্ট কি হবে বলো তো? কম হবে না বেশি হবে বলো? ভয়েডস মিন্স কি? ফাঁকা জায়গা। অর্থাৎ একটা ক্রিস্টাল বা একটা স্ট্রাকচারের ভিতরে ফাঁকা জায়গা যত বেশি তত কি হবে? মেল্টিং পয়েন্টটা কম হবে। আর ফাঁকা জায়গা যত কম মেল্টিং পয়েন্ট তত বেশি হবে। কমন সেন্স, কমন সেন্স। ফাঁকা কম মানে কি? একটা অণু আরেকটা অণুর সাথে চিপকায় থাকবে। অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ, মানে আমাদের কেমিস্ট্রির ভাষায় আন্তঃআণবিক আকর্ষণটা বেশি হবে, আন্তঃআণবিক দূরত্বটা কম হবে। সো আন্তঃআণবিক আকর্ষণ বেশি, আন্তঃআণবিক দূরত্ব যদি কম হয় তাহলে হচ্ছে তখন তো তোমার মেল্টিং পয়েন্ট বেড়ে যাবে। আর যত ফাঁকা জায়গা বেশি তত কি হবে? তোমার আন্তঃআণবিক দূরত্ব বাড়বে, আন্তঃআণবিক আকর্ষণ কমবে। আর আন্তঃআণবিক আকর্ষণ কমা মানেই কি? ভ্যান ডার ওয়ালস ফোর্স কমা। তোমাদেরকে পড়াইছিলাম না সাইকেল 3-তে? ভ্যান ডার ওয়ালস ফোর্সটাই কি? মেইনলি আন্তঃআণবিক আকর্ষণ। এখন আসো, এখন আসো আমরা যদি দেখি সামনের দিকে আগাই, খেয়াল করো, আমরা যদি সামনের দিকে আগাই তাহলে কি হবে বুঝো। সিসের প্যাকিংটা দেখি আমরা, সিসের প্যাকিংটা দেখি, সিস সমানুগুলা কিভাবে সজ্জিত থাকে। আর ট্রান্সের প্যাকিংটা দেখি আমরা, ট্রান্সের প্যাকিংগুলা, ট্রান্স সমানুগুলা কিভাবে সজ্জিত থাকে। তাহলে কি কি দেখবো বাবা? সিসের প্যাকিং। ধরো এই যে সিসের প্যাকিংগুলা, অর্থাৎ এই অণুগুলো এইভাবে সজ্জিত থাকে, মানে প্রচুর ফাঁকা জায়গা থাকে। এটা হচ্ছে সিসের প্যাকিং। মানে অণুগুলোর ভিতরে কি হয়, মানে হচ্ছে নিজেদের ভিতরে অনেক ফাঁকা জায়গা আছে, ভয়েডস, মানে অনেক বেশি ফাঁকা জায়গা আছে। এগুলো কি বলে? ভয়েডস, ফাঁকা জায়গা, ভয়েডস বেশি। ট্রান্সের প্যাকিংটা দেখো, ট্রান্সগুলো কিভাবে সজ্জিত থাকে। এখানে কি ভয়েডস তুলনামূলক কম কিনা বেশি বলো? এটা হচ্ছে ট্রান্সের প্যাকিং, মানে ফাঁকা জায়গাগুলো অনেক কম। তাহলে এখন তোমরাই বলো, ট্রান্সের প্যাকিংও দেখলা, সিসের প্যাকিংও দেখলা। সিসে কি আছে বাবা? অনেক ফাঁকা জায়গা আছে। ট্রান্সে কি অনেক ফাঁকা জায়গা আছে? নাই। তাহলে যার ভয়েডস কম, যার ভয়েডস কম মানে প্যাকিং ভালো, তার কি হবে? মেল্টিং পয়েন্টটা বেশি হবে না? আর যার ভয়েডস বেশি তার মেল্টিং পয়েন্ট কম। তাহলে আমরা দেখতেছি সিসের ভয়েডস বেশি,
তাই সিসের কি মেল্টিং পয়েন্ট কম বা গলনাঙ্ক কম, ট্রান্সের ভয়েড কম, ট্রান্সের ভয়েড কম। তো ভয়েড কম হলে কি বাকিগুলো বেড়ে যাবে, প্যাকিং ভালো হবে, আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হবে, ঠিক আছে? তাই কি হবে, মেল্টিং পয়েন্ট বেশি হবে। তাহলে গলনাঙ্কের ক্ষেত্রে ট্রান্সের বেশি, স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কি হবে, সিসের বেশি। বুঝা গেছে? এই যে কে জানি প্রশ্ন করছিল কোন বাবা যে ভাইয়া সিস ট্রান্সের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন কম, সে কি বুঝতে পারছো? ডান, সবাই একটু একযোগে কমেন্ট করো, সবাই একযোগে কমেন্ট করো। ওকে, এখন আসেন, এখন আসেন, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল কেমিস্ট্রি পড়তেছি আমরা। এখন আসে স্টেবিলিটি বা স্থায়িত্ব, যেটা বাংলায় আমরা বলি স্থায়িত্ব। স্থায়িত্ব কার বেশি কার কম, এটা আমার বানান ভুল হয়েছে, তোমরা একটু ঠিক করে নিও। হ্যাঁ, সো একটু খেয়াল করো, মিথাইলমূলক মিথাইলমূলক, হাইড্রোজেন হাইড্রোজেন, ট্রান্স আর একটা দেখি, এই দেখো মিথাইলমূলক মিথাইলমূলক। আচ্ছা, স্ট্যাবিলিটিটা কিসের উপর ডিপেন্ড করে একটু ব্যাপারটা বুঝতে হবে। স্ট্যাবিলিটিটা রিপালশনের উপর ডিপেন্ড করে, ইজ 1 বাই রিপালশন। মানে রিপালশন বা বিকর্ষণ, রিপালশন মানে কি বুঝো তো? রিপালশন মিন্স হচ্ছে বিকর্ষণ বাবারা, রিপালশন মানে হচ্ছে বিকর্ষণ। সো তোমার বিকর্ষণ যত কম হবে, বুঝো, বিকর্ষণ যত কম হবে স্ট্যাবিলিটিটা তত বেশি হবে। দেখো সিসের ক্ষেত্রে কি হয়, এই যে এই মিথাইল মূলকগুলা এদের ভিতরে কি বিকর্ষণটা বেশি না? কারণ কাছাকাছি আছে, বাল্কি গ্রুপগুলা কাছাকাছি আছে। বাট এখানে দেখো বড় গ্রুপগুলা একদম বিপরীত দিকে অবস্থান করতেছে। তোমরাই বলো এদের ভিতরে বিকর্ষণ বেশি, তার মানে কি সিসের স্থায়িত্ব কম। এদের বিকর্ষণ কম, তার মানে কি ট্রান্সের স্থায়িত্ব বেশি। তাহলে স্থায়িত্ব কার বেশি, ট্রান্স না সিসের? বলো তো, ট্রান্সের স্থায়িত্ব বেশি। ট্রান্সের কি বেশি বাবারা, স্থায়িত্ব বেশি। ক্লিয়ার? ট্রান্সের স্টেবিলিটিটা বেশি। ক্লিয়ার? সো আরেকবার বলতেছি, দেখো আরেকবার, স্ট্যাবিলিটিটা স্থায়িত্বটা কিসের উপর ডিপেন্ড করে, বিকর্ষণের উপরে। স্ট্যাবিলিটিটা কিসের উপর ডিপেন্ড করে, বিকর্ষণের উপরে। সো যাদের বিকর্ষণটা বেশি, বুঝছো, যাদের বিকর্ষণটা বেশি তাদের স্থায়িত্ব কম হবে, কারণ বিকর্ষণ স্থায়িত্বের ব্যস্তানুপাতিক। বিকর্ষণটা কি মাইমুনা, স্থায়িত্বের ব্যস্তানুপাতিক। সো বিকর্ষণ যদি বেশি হয় স্থায়িত্ব তত কম হবে। সো আমাদের দেখা গেছে এই যে সিসের ক্ষেত্রে বিকর্ষণটা বেশি হয়, তার মানে সিসের স্টেবিলিটিটা কমে যায়। আর ট্রান্সের ক্ষেত্রে দেখো দুইটা বাল্কি গ্রুপ মানে ভারী গ্রুপ, বাল্কি মানে ভারী গ্রুপ, দুইটা বাল্কি গ্রুপ বিপরীত দিকে অবস্থান করতেছে, তাই তাদের ভিতরে বিকর্ষণ নাই বললেই চলে। বুঝা গেছে? সো তাই তাদের স্থায়িত্বটা বেশি। ডান? সবাই ডান হইলে ডি কমেন্ট করেন, সবাই ডান হইলে ডি কমেন্ট করেন। আসো শুরু করি, আমরা শুরু করি। খেয়াল করো ভাই, নেগেটিভ আর পজিটিভের ভিতরে আকর্ষণ বেশি হবে, সমজাতীয়র ভিতরে কি হবে, বিকর্ষণটা বেশি হবে। বুঝতে পারছো? সমজাতীয়ের ভিতরে বিকর্ষণ বেশি হবে। ওকে, আসো পরবর্তীতে যাই। আলী আজম তুমি পরবর্তীতে রেকর্ড করো বাবা, রেকর্ড করো যেহেতু একটু, নাইলে আমরা পিছিয়ে যাব, 3 মাসেও শেষ করতে পারবো না অর্গানিক। এখন আসো দুটো স্পেশাল কেস দেখাই। অ্যানহাইড্রাইড গঠন, অ্যানহাইড্রাইড গঠন মানে কারা অ্যানহাইড্রেট গঠন করতে পারে আর কারা গঠন করতে পারে না। সিস পারে, ট্রান্স পারে না। কি পারে না? ট্রান্স পারে না, ট্রান্স পারে না।
দেখো আমি একটা যৌগ লিখতেছি, এটার নামটা তোমরা বলবা। এটার নামটা সবাই বলবা, ঠিক আছে? ঠিক সেম ভাবে সবাই একটু কমেন্টে নামটা বলো। এখন আসো, এখন আসো, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। এই যে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, এই কার্বক্সিলিক অ্যাসিড মূলক দুইটা একই পাশে আছে, তার মানে কি এটা সিস। সো আমরা এটা অনেকভাবে বলতে পারি, বিউট 1,1,2-ডাইওয়িক অ্যাসিড, ঠিক আছে, বা সিস বিউট 1,2-ডাইওয়িক অ্যাসিড। বাট এটার একটা নাম আছে, এই সিস সমানুটার নাম হচ্ছে ম্যালেইক অ্যাসিড, যেটা নামে তোমাকে চিনতে হবে। এটা আসে পরীক্ষায়, ম্যালেইক অ্যাসিড এই নামে চিনতে হবে, হ্যাঁ, এটা বাণিজ্যিক নাম। আর এই ট্রান্স সমানুটার নাম হচ্ছে ফিউমারিক অ্যাসিড। কি অ্যাসিড বাবা? ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড একটা কি ম্যালেইক অ্যাসিড, আরেকটাকে তুমি কি বলবা? ফিউমারিক অ্যাসিড বলবা। ওকে, একটা কি ম্যালেইক অ্যাসিড, আরেকটাকে কি বলবা? ফিউমারিক অ্যাসিড। সো ম্যালেইক অ্যাসিডটা অ্যানহাইড্রেট গঠন করতে পারে। অ্যানহাইড্রেট কিভাবে গঠন করা হয়? দুইটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা যদি পানি বের করে নেই তাহলে অ্যানহাইড্রেট গঠন হবে। এখন কিভাবে পানিটা বের হয় দেখো, এই সি ডাবল এইচটাকে বাবা ভাঙ্গে লিখতেছি, দেখো ভাই ভাঙ্গে লিখতেছি, সি ডাবল বন্ড ও এইচ, ঠিক আছে? আর এইখান থেকেও সি ডাবল এইচটাকে ভাঙ্গে লিখতেছি, দেখো সি ডাবল বন্ড ও এইচ, কাছাকাছি লিখলাম তো। ওকে, সো এটাকে একটু পাশে নিয়ে লিখি, পুরোটাকে একটু পাশে নিই। ওকে, পাশে নিলাম। এখন আসো, এইখান থেকে কি হবে, 1 মোল পানি আমরা সরায় নিব, H2O। কি করব? 1 মোল পানি বের করে নিব, সাইডে নিয়ে রাখলাম। তো 1 মোল পানি বের করে নেওয়ার পরে তোমাদেরকে গতদিন দেখাইছিলাম যে কোনো জায়গা থেকে যদি আমরা, এই যে অক্সাইমের ক্ষেত্রে দেখাইছিলাম, পানি বের করে নিলে তাদের ভিতরে কি হয়, একটা বন্ধন তৈরি হয়, মানে নিজেরা জোড়া লেগে যায়। তো আমি যদি এই পানিটা বের করে নেই তাহলে কি হবে, এই জায়গাটায় কি হবে, একটা জোড়া লেগে যাবে। দেখো ব্যাপারটা কি হবে, ব্যাপারটা হচ্ছে এই অক্সিজেনটা মাঝখানে আসবে। সো তখন কি হবে, এই 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 গঠনটা হচ্ছে অ্যানহাইড্রাইডের গঠন। এই গঠনটা কি অ্যানহাইড্রাইডের, তোমাদের পড়াইছিলাম। দেখো সি ডাবল বন্ড, তারপরে মাঝখানে একটা ইথার, সি ডাবল বন্ড, এটা অ্যানহাইড্রাইড না? দেখো তো এরকমই পাচ্ছ কিনা, দেখো সি ডাবল বন্ড, মাঝখানে একটা অক্সিজেন, সি ডাবল বন্ড, অ্যানহাইড্রাইড পাচ্ছ কিনা? পাচ্ছ? ইয়েস অর নো বইলো ভাইয়ারা, ইয়েস অর নো বইলো, পাচ্ছ কিনা সবাই একটু বইলো, পাচ্ছ? তাহলে আমরা একটু বিক্রিয়ার মতো করেই লিখি, বিক্রিয়ার মতো করেই লিখি। ধরো এখানে ঠিক সে আগের মতো OH, এইখানে ঠিক সে আগের মতো OH আছে। আমরা কি করলাম, -H2O দিলাম, তারপরে দেখায় দিলাম এটা কি হয়ে গেছে, একটা অ্যানহাইড্রেট হয়ে গেছে। বুঝে গেছে? ম্যালেইক অ্যাসিড, আর এটাকে কি বলবো আমরা, ম্যালেইক অ্যানহাইড্রেট। বাট ট্রান্সের ক্ষেত্রে কি এই ধরনের কোনো সুযোগ আছে? নাই। কারণ কি, এখানে একটা সি ডাবল এইচ মূলক এক প্রান্তে, একটা যদি টেকনাফে আছে আর একটা আছে তেতুলিয়া, মানে দুইজনের পথ দুই দিকে বেঁকে গেছে। অর্থাৎ একজন যদি টেকনাফে আছে আর একজন তেতুলিয়ায়, অ্যাটলিস্ট তো কাছাকাছি আসতে হবে। কাছাকাছি না আসলে দেখো সি ডাবল এইচ, সি ডাবল এইচ কাছাকাছি যদি না থাকে তাহলে তো এরা বন্ধন বা পানিটা বের করতে পারবে না, বন্ধনের পূর্ণতা পাবে না। বাট এইখানে দেখো একজন একদিকে আর একজন একদিকে, তা হবে দুইজন দুই দিকে তাকায় আছে, বন্ধন তো হবেই না।
ঠিক আছে, বন্ধন হওয়ার কোনো পসিবিলিটি নেই, কারণ দুইটা দুই মেরুতে অবস্থান করতেছে। তো এই কারণে সিসের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডগুলো কাছাকাছি অবস্থান করে, একই প্লেনে থাকে, তাই তারা এক মোল পানি বের করে নিয়ে তারা ম্যালেইক অ্যানহাইড্রেট গঠন করতে পারে। বাট ট্রান্সের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এই ম্যালেইক অ্যানহাইড্রেটটা গঠন সম্ভব হয় না। ওকে, ম্যালেইক অ্যানহাইড্রেট গঠন করাটা সম্ভব হয় না। ক্লিয়ার? সবাই একটু বললো ক্লিয়ার কিনা? সিস সমানু ম্যালেইক অ্যানহাইড্রেট গঠন করতে পারে, ট্রান্স সমানু পারে না। তো তোমরা একটু আরেকবার দেখানো ভাই কিভাবে আঁকতেছি। দেখো জাস্ট সিম্পল, এই দেখো এখানে হাইড্রোজেন গুলো দিলাম আর এখানে সি ডাবল এইচটাকে ভাঙ্গায় লিখতেছি ভাইয়া। দেখো সি ডাবল বন্ড ওএইচ, এখানে দেখো সি ডাবল বন্ড ওএইচ। এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ এটা পরীক্ষায় আসে, এই ফিগারটার জন্যই নাম্বার পাই স্টুডেন্টরা। হ্যাঁ, তো জাস্ট -H2O দিলাম, বা তুমি এখানে দেখাইতেও পারো, অন্য কালে দিয়ে টিচারকে দেখাইও দিলা, একটা থেকে OH একটা থেকে H, -H2O। বুঝে গেছে? তো তখন তোমার কি হচ্ছে দেখো, কার্বন কার্বন ডাবল বন্ডটা দিয়ে দিবা, সি ডাবল বন্ড সি ডাবল বন্ড, আর দুইটার মাঝখানে কি দিবা, সমঝোতাপূর্ণ অক্সিজেন, আর বাকি এগুলা কি হাইড্রোজেন। এটি তো অ্যানহাইড্রেট। তো তুমি দেখাই দিবা এই অংশটা, তোমাকে যদি বলে অ্যানহাইড্রেট অংশ চিহ্নিত করো, মাঝে মাঝে এরকমও বোর্ডে প্রশ্ন করে, সো এটা এরকম বক্স করে দেখাই দিবা এটা অ্যানহাইড্রেট, হাইড্রেট। বুঝে গেছে? ডান 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 ডান, ওকে ডান। ম্যালেইক অ্যানহাইড্রেট ডান। তো জ্যামিতিক সমানতা নিয়ে মোটামুটি ইম্পর্টেন্ট পড়াগুলো আমরা পড়ে ফেলছি। এখন আমরা চলে যাব আলোক সমানতায়। কোথায় চলে যাব বাবারা? আলোক সমানতা। আমরা কই চলে যাব? আলোক সমানতা। আমরা কোথায় যাচ্ছি এখন? আলোক সমানতায়। ওকে, খেয়াল করো। সো আলোক সমানতা কারা দিবে বা কারা প্রদর্শন করবে? প্রথমত হচ্ছে শর্ত লাগবে, শর্ত। আলোক সমানতা কারা দিবে এটা শর্ত লাগবে। সো আমরা প্রথম শর্তটাই হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। কি থাকতে হবে? কাইরাল কার্বন। এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন, ভাই কাইরাল কার্বন জিনিসটা কি? বলছি, সমস্যা নেই, কাইরাল কার্বন থাকতে হবে। দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্তটা হচ্ছে সমাবর্তিত আলোর তলকে, সমাবর্তিত আলোর তলকে তলকে ডানে বা বামে ঘোরাবে। সমাবর্তিত আলোর তলকে ডানে বা বামে ঘোরাবে। তৃতীয় শর্ত যেটা, দর্পণ প্রতিবিম্ব হইতে হবে। আচ্ছা, আর এই ডানে বা বামে ঘোরানো মানে কি? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। একটা কি ঘড়ির কাঁটার দিকে বা আরেকটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে। সো এই জিনিসগুলো একটু লেখো, তারপর বুঝাচ্ছি, বিস্তারিত বুঝাচ্ছি। সো আলোক সমানতার ইংলিশ কি? একটু ইংলিশটা লেখো, অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজম, এটা কি? অপটিক্যাল আইসোমারিজম। আলোক সমানতার ইংলিশ কি বাবারা? অপটিক্যাল আইসোমারিজম। বুঝা গেছে? সো লেখা হইলে ডান বইলো, সবাই ডান কমেন্টে লিখো। লেখা যদি শেষ হয় সবাই কমেন্টে ডান বইলো যে ভাইয়া লেখা শেষ। তাহলে দেখো, প্রথমটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন থাকতে হবে। তো কাইরাল কার্বন জিনিসটা কি এটা বুঝাচ্ছি। তারপরে কি? সমাবর্তিত আলোর তলকে ডানে বা বামে ঘোরাবে। কি করবে? সমাবর্তিত আলোর তলকে
ডানে বা বামে ঘোরাবে। এখন সমাবর্তিত আলোর তল কি এটা বুঝাবো তোমাদেরকে। তারপর হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হইতে হবে, ঠিক আছে, মানে মিরর ইমেজ হইতে হবে। সো আসো ফার্স্ট অফ অল আমরা প্রথম জিনিসটা দেখি, হোয়াট ইজ কাইরাল কার্বন। আমাদের কোয়েশ্চেনটা কি ভাইয়া, হোয়াট ইজ কাইরাল কার্বন। 10 স্টার দিতে পারো এটাকে, এই টপিকটাকে 10 স্টার দিতে পারো। একাডেমিক, অ্যাডমিশন, বুয়েট, আর কেচুয়েট, যেখানেই যাও পাবা, যেখানেই যাও। সো কাইরাল কার্বন জিনিসটা কি? একটা কার্বনের কয়টা হাত, সবাই একটু কমেন্টে জানাও তো। একটা কার্বনের কয়টা হাত? একটা কার্বনের আমরা জানি 4টা হাত। কয়টা হাত থাকে বাবারা? একটা কার্বনে 4টা হাত থাকে, তাই তো? একটা কার্বনে কয়টা হাত থাকে? 4টা হাত থাকে। নাইস। সো 4টা হাতে কি বলবে? বিভিন্ন মূলক বসবে, তাই না? 4টা হাতে বিভিন্ন মূলক বসবে। তো 4টা মূলকই কি হইতে হবে? ভিন্ন ভিন্ন হইতে হবে। 4টা মূলকই কি হইতে হবে? ভিন্ন ভিন্ন হইতে হবে। ধরো একটা মেয়ে প্রেম করলো, মেয়েদের বিরুদ্ধে অভিযোগ থাকে মেয়েরা একাধিক প্রেম করে, এবং আমরা মিডিয়া জগতে প্রায়ই দেখি, ঠিক আছে? সো ধরো একটা মেয়ে, সে হচ্ছে নাম্বার 1 প্রথমে একটা ছেলের সাথে প্রেম করলো টি দিয়ে, তারপরে ধরো একটা ছেলের সাথে প্রেম করলো এফ দিয়ে, তারপরে ধরো আরেকটা ছেলের সাথে প্রেম করলো এস দিয়ে, ঠিক আছে, যার নাম শুরু। ধরো আরেকটা ছেলের সাথে প্রেম করলো, তার নাম আর দিয়ে শুরু। তো 4টা ডিফারেন্ট ডিফারেন্ট ছেলের সাথে একটা মেয়ে প্রেম করলো, তাহলে এই মেয়েটাকে আমরা বলবো হচ্ছে কাইরাল মেয়ে। এই মেয়েটাকে কি বলবো আমরা? কাইরাল মেয়ে বলবো। কি বলবো? কাইরাল মেয়ে। অর্থাৎ যে মেয়েটা 4টা প্রেম করছে, বা 4টা প্রেমই 4টা আলাদা আলাদা মানুষের সাথে, ঠিক আছে, এই মেয়েটার নাম কি? কাইরাল মেয়ে। ওকে, ঠিক সেম ভাবে কোন একটা কার্বন যদি 4টা আলাদা আলাদা মূলকের সাথে, 4টা আলাদা আলাদা মূলকের সাথে বন্ধন গঠন করে, তখন তাকে আমরা কি বলবো? কাইরাল কার্বন। অর্থাৎ ধরো একটা হাইড্রোজেনের সাথে, একটা OH এর সাথে, একটা CH3 মূলকের সাথে, একটা হচ্ছে ধরো COOH মূলকের সাথে। সো 4টা কি ভিন্ন ভিন্ন মূলকের সাথে। 4টা কি কি মূলকের সাথে বাবা? 4টা ভিন্ন ভিন্ন মূলকের সাথে। ধরো একটা COOH মূলকের সাথে। সো 4টা ভিন্ন ভিন্ন মূলকের সাথে সে বন্ধন গঠন করছে, তাহলে সেটাকে কি বলবো? কাইরাল কার্বন বলবো। তো কাইরাল কার্বন যে কার্বনে থাকে, মানে যে কার্বনটা কাইরাল কার্বন, একটা যৌগ যে সব কার্বন কাইরাল কার্বন হবে এমন না, একটা যৌগে যে কোনো একটা কার্বন কাইরাল কার্বন হইতে পারে। সো যে কার্বনটা কাইরাল কার্বন, তার মাথায় আমরা একটা কি করি? স্টার চিহ্ন দিই। তার মাথায় কি করি আমরা? স্টার চিহ্ন দিই। তো তোমাদেরকে আমি কয়েকটা এক্সাম্পল দিই, যে তোমাদের আইডেন্টিফাই করতে হবে নিচের কোনটিতে কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বন থাকলে আলোক সমানতা প্রদর্শন করবে, ঠিক আছে? আর কাইরাল কার্বনের বাংলা যদি বলি, এটাকে বলা হয় কিন্তু অপ্রতিসম কার্বন। কি বলা হয়? অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন। ধরো 2 ক্লোরো প্রোপানোয়িক অ্যাসিড আছে। এখন তোমাকে বললো এইটা কি কাইরাল কার্বন আছে কিনা। সো তুমি চিন্তা করলা, প্রোপানোয়িক অ্যাসিড মানে কি? কয়টা কার্বন থাকবে? 3টা কার্বন। এটাকে 1 নাম্বার ধরলা। 1 নাম্বার কার্বনে তো কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকতে হবে। 2 নম্বরে ক্লোরিন থাকতে হবে। 2 ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড, তার মানে এটা হাইড্রোজেন, এটা CH3। তাহলে তোমরাই কমেন্ট করো, এই কার্বনটা কি কাইরাল কার্বন নাকি না, বা এই কার্বনটা কি অপ্রতিসম কার্বন নাকি না? কোন কার্বনটা অপ্রতিসম কার্বন বলো তো? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। কোনটা অপ্রতিসম কার্বন? কোনটা অপ্রতিসম কার্বন? 2 নাম্বার কার্বনটা। তাই আমরা 2 নাম্বার কার্বনের ভিতরে আমরা একটা স্টার চিহ্ন দিব, মানে 2 নাম্বার কার্বনটা অপ্রতিসম কার্বন। এখন তোমরা আমাকে বলো, বিউটানল 1 আর বিউটানল 2 এর ভিতরে কোনটার মধ্যে অপ্রতিসম কার্বন আছে? বিউটানল 1 আর বিউটানল 2 এর মধ্যে কোনটার ভিতরে অপ্রতিসম কার্বন আছে? একটু স্ট্রাকচারটা নিজেরা খাতায় আঁকো। স্ট্রাকচারটা নিজেরা একটু খাতায় আঁকো। ওয়েবে কি এখনো সাউন্ড প্রবলেম করতেছে? আচ্ছা, আজকে ক্লাস শেষে দেখতে হবে।
সো সবাই একটু উত্তর দিবা, বিউটানল 1 আর বিউটানল 2। সো একটু খেয়াল করো, আমরা যদি দেখি এক নম্বরে OH বিউটানল 1, দুইটা হাইড্রোজেন আছে এই কার্বনে, এই কার্বন তো কাইরাল কার্বন হবে না। কেন হবে না? কারণ চারটা মূলক ভিন্ন ভিন্ন হইতে হবে। এই কার্বনেও দুইটা হাইড্রোজেন আছে, এই কার্বনেও দুইটা হাইড্রোজেন আছে, এই কার্বনেও তিনটা হাইড্রোজেন আছে। সো এই কার্বনে কোনো কাইরাল কার্বন নাই। বাট বিউটানল 2 তে দেখো OH, এখানে হাইড্রোজেন, এটাই CH3, এটাই CH2, এটাই CH3। দেখো চারটা মূলক, দেখো একটা মিথাইল মূলক, একটা হাইড্রোজেন, একটা ইথাইল মূলক, একটা OH। চারটা ভিন্ন ভিন্ন মূলক পাইছি কিনা বলো তো? চারটা ভিন্ন ভিন্ন মূলক পাইছি। তাহলে এইখানে কাইরাল কার্বন আছে বিউটানল 2। তাহলে তোমাকে যদি বলা হয় বিউটানল 1 আর বিউটানল 2 এর ভিতরে কোনটা আলোক সক্রিয়, পারবা তুমি? তোমাকে যদি বলা হয় বিউটানল 1 আর বিউটানল 2 এর ভিতরে কোনটা আলোক সক্রিয়, পারবা? সবাই একটু কমেন্ট করো। সবাই পারবা তো? আলহামদুলিল্লাহ, নাইস। তাহলে আমরা বলবো হচ্ছে বিউটানল 2টা এটা হচ্ছে আলোক সক্রিয়। বিউটানল 2টা কি আলোক সক্রিয়? ডান। বিউটানল 2টা কি আলোক সক্রিয়। খেলা শেষ। ওকে, আচ্ছা এখন আসো আমি কিছু এক্সাম্পল দিই তোমাদের। একটা মিনিট, কিছু এক্সাম্পল বের করি তোমাদের। তোমরা বলবা কোনটা আলোক সক্রিয়, কোনটা আলোক সক্রিয় না। এই চারটার ভিতরে কাইরাল কার্বন বের করো, সময় 5 মিনিট। আমি একটু ভাঙ্গায় দেখায় দেই তোমাদেরকে। কে কে পারছো বলো তো, কে কে পারছো? প্রথমটা দেখো, প্রথমটায় কোনো কাইরাল কার্বন নাই, বের করতে পারবে না। দ্বিতীয়টায় দেখো, যে কার্বনটাকে বাইরে থেকে দেখতে একটু সিঙ্গেল সিঙ্গেল মনে হবে, মানে একা একা, তাকেই কাইরাল কার্বন। মানে দেখো এই কার্বনটাকে যদি টার্গেট করি, এই কার্বনের চারটা হাত, এই কার্বনে একটা হাইড্রোজেনের সাথে একটা OH এর সাথে, হাইড্রোজেন OH, একটা COOH এর সাথে, একটা CH3 এর সাথে, দেখো একটা CH3, একটা COOH। আচ্ছা, এই কার্বনে কোনো কাইরাল কার্বন আছে? ইয়েস অর নো বলবা। এখানে কোনো কাইরাল কার্বন আছে? এখানে কাইরাল কার্বন আছে? দেখি আমরা। এই যে এই কার্বনটা দেখতেছো, এই কার্বনটা কাইরাল কার্বন। জাস্ট যদি একটু ভাঙ্গাই, একটা কার সাথে গেছে? হাইড্রোজেনের সাথে। ওকে, একটা OH এর সাথে, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা OH, একটা COOH, আর বাকিটা পুরো মিলক। দেখো একটা হাইড্রোজেন, একটা OH এর সাথে, একটা COOH এর সাথে, আর বাকিটা কই গেছে দেখো, এই যে পুরা মূলকটার সাথে বাকি অংশটা, অর্থাৎ এই যে CH ডাবল বন্ড CH COOH, এটা কি কাইরাল কার্বন। নাইস। ওকে, তারপরে আসেন আমরা যদি পরেরটাই যাই। এই যে কার্বন, এই একটা হাইড্রোজেনের সাথে, একটা ব্রোমিনের সাথে, একটা মিথাইলের সাথে, একটা C6H5 এর সাথে। এটা তো সহজ, চারটা হাত, একটা হাইড্রোজেন, একটা ব্রোমিন, একটা C6H5, হ্যাঁ, একটা মিথাইল, একটা C6H5 এর সাথে H5। ওকে, ডান। তাহলে তিনটায় কাইরাল কার্বন আছে, চারটায় নাই। বুঝে গেছে? ডান। ইজি ছিল বাবারা, ইজি ছিল। এখন আসো, কাইরাল কার্বন তো দেখলাম, এখন কিছু কিছু যৌগে একাধিক কাইরাল কার্বনও থাকতে পারে, একটু বুঝতে হবে। দেখি কোনো পোকামাকড় বসছে কিনা। কিছু কিছু যৌগে কিছু কিছু যৌগে একাধিক কাইরাল কার্বনও থাকতে পারে। যেমন একটা যৌগ দেখাই, ধরো Cl হাইড্রোজেন, CH3 এই যৌগটাই বলো কয়টা কাইরাল কার্বন আছে? এই যৌগটাই বলো কয়টা কার্বন আছে, কাইরাল কার্বন আছে? দুইটা।
কিভাবে ভাই দেখো, এই একটা মূলক, এই একটা হাইড্রোজেন, এই একটা ক্লোরিন, আর এই পুরা মূলকটা তখন আরেকটা ডিফারেন্ট মূলক হিসেবে কাজ করবে। বুঝা গেছে? তখন এটা কাইরাল কার্বন। ইন প্রেজেন্স অফ এই কার্বনে যদি তুমি চেক করতে চাও, এই কার্বনের জন্য যদি তুমি চেক করতে চাও, দেখো এই একটা মূলক, এই একটা মূলক, এই একটা মূলক, তিনটা পাইছো তো, তখন এই পুরা মূলকটা একটা মূলক হিসেবে কাজ করবে। দেখো চারটা ভিন্ন ভিন্ন মূলক, তখন এটাও কাইরাল কার্বন হিসেবে কাজ করবে। তখন এখানে কয়টা কাইরাল কার্বন? দুইটা কাইরাল কার্বন। তোমাদের এখন একটা ক্লাস ওয়ার্ক সিডব্লিউ, সবাই বলো গ্লুকোজে কয়টা কাইরাল কার্বন আছে, স্ট্রাকচারটা আঁকো। শুভ্র ভাইয়ের কাছে বায়োলজি পড়ো না? গ্লুকোজ তো পড়াইছেই, কোষ রসায়ন পড়াইছিল কিনা? কয়টা কাইরাল কার্বন আছে? কোষ রসায়ন কি কে পড়ছো? গ্লুকোজের স্ট্রাকচার, গ্লুকোজে কয়টা কাইরাল কার্বন আছে দেখো। গ্লুকোজে কয়টা কাইরাল কার্বন আছে চেক করো। গ্লুকোজের স্ট্রাকচার পারো? দেখো সিএইচও, তবে সব কার্বন দাও। কয়টা কার্বন? 6টা। 1 2 3 4 5, আরেকটা যাবে। প্রথমটা ডানে, তারপরেরটা বামে ওএইচ, তারপরে সব ডানে, ডান ডান ডান, তাই না? ডান বাম ডান ডান ডান, এভাবে পড়বা, ডান বাম ডান ডান ডান। আচ্ছা, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন। তো কাইরাল কার্বন কোনটা কোনটা দেখো তো। দেখো এই একটা কাইরাল কার্বন, দেখো একটা মূলক, দুইটা মূলক, তিনটা মূলক, আর পুরাটা একটা মূলক। এই একটা কাইরাল কার্বন, এই একটা কাইরাল কার্বন, এই একটা কাইরাল কার্বন, চারটা মূলকে ভিন্ন ভিন্ন। সো কাইরাল কার্বন কয়টা গ্লুকোজে? চারটা। ওকে, গ্লুকোজে কাইরাল কার্বন কয়টা? চারটা। বুঝে গেছে? ফার্স্ট এন্ড লাস্টেরটা বাদ যাবে। ওকে ডান। এখন আসো, তোমাকে যদি বলা হয় গ্লিসারিন, একটু বুঝো, তোমাকে যদি বলা হয় গ্লিসারিন, গ্লিসারিনে কাইরাল কার্বন কয়টা? আচ্ছা আগের পেজ তোলা হয় নাই, তোলো, তোলা হইলে ডান বইলো। গ্লিসারিনে কাইরাল কার্বন কয়টা? মোতাসিন সাদ দুইটা বলছে, মাহমুদুর রহমান আবিদ দুইটা বলছে। নাইস। গ্লিসারিনটা আমরা কি পড়ছি বাবারা একটু দেখো, ট্রাইহাইড্রিক অ্যালকোহল পড়ছি না? 1 2 3, তিনটা অ্যালকোহল গ্রুপ থাকবে। কয়টা? তিনটা অ্যালকোহল গ্রুপ। এখানে একটা হাইড্রোজেন, এইখানে দুইটা হাইড্রোজেন, এইখানে দুইটা হাইড্রোজেন। তো একটু গভীরভাবে তাকাও, এই একটা মূলক, এই একটা মূলক, উপরের মূলকও যা, নিচের মূলকও তা, দুইটা মূলক কি সেম হয়ে গেছে না? তো এখানে কি কোনো কাইরাল কার্বন আছে? কাইরাল কার্বন নাই। বুঝা গেছে? আন্দাজে গুলি ছাড়লে হবে না, বা আন্দাজে ঢিল মারলে হবে না বাবারা। আন্দাজে ঢিল মারার দিন শেষ। আন্দাজে ঢিল মারার দিন কি শেষ? বুঝতে পারছো? আন্দাজে ঢিল মারলে ধরা খাইতেই হবে, ধরা খাইতেই হবে। আসো তারপর আসো সেকেন্ডটা। এটা গেল একটা গ্লিসারিনের কাইরাল কার্বন। দুইটা জিনিস, একটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, খেয়াল করো এগুলো অনেক ভুগাবে, পরীক্ষায় আসে অনেক। টার্টারিক অ্যাসিড। আরেকটা হচ্ছে তোমার ল্যাকটিক অ্যাসিড। এদের স্ট্রাকচার জানা লাগবে। হ্যাঁ, একটা কি টার্টারিক অ্যাসিড, একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আজকে কিন্তু পড়া অল্প অল্প করে অনেক হয়ে যাচ্ছে। দেখো কতগুলো স্ট্রাকচার মনে রাখা লাগবে, বুঝতে পারতেছো? ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, তারপর গ্লুকোজ, গ্লিসারিন, তারপরে হচ্ছে তোমার টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। সো এই স্ট্রাকচারগুলো কিন্তু লাগবে তোমাদের।
সো এমন না যে এই স্ট্রাকচারগুলো তুমি ফালাইয়া দিবা বা এই স্ট্রাকচারগুলো রাইখে দিবা, এগুলো রাইখে দিলে কিন্তু ধরা খাইতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? সবাই একটু কমেন্ট করো। সো আসো আমরা দেখি টার্টারিক অ্যাসিডটা কি। টার্টারিক অ্যাসিডটা হচ্ছে দেখো 4টা কার্বন। কয় কার্বন? 4টা কার্বন। প্রথমটা কার্বক্সিলিক অ্যাসিড, পরেরটা কার্বক্সিলিক অ্যাসিড। দেখো মাঝখানের দুইটা অ্যালকোহল গ্রুপ। কয়টা অ্যালকোহল গ্রুপ? 2টা অ্যালকোহল গ্রুপ। সো এটারে কি বলবো আমরা? টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড। এখন তোমরা বলো টার্টারিক অ্যাসিডে কয়টা কাইরাল কার্বন? অবশ্যই 2টা কাইরাল কার্বন। কয়টা? 2টা কাইরাল কার্বন। টার্টারিক অ্যাসিড বুঝতে পারছেন? ওকে, টার্টারিক অ্যাসিডে কয়টা কাইরাল কার্বন? 2টা কাইরাল কার্বন। ডান। এখন আসো ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। সো ল্যাকটিক অ্যাসিড দেখো কি হবে। ল্যাকটিক অ্যাসিডের স্ট্রাকচার তো পারা দরকার, এসএসসিতে ছিল। এসএসসিতে ছিল তো বাবারা। এসএসসিতে ছিল। দেখো 4টা কার্বন নাও, একটাই COOH বা COOH টা নিচে দাও, উপরে দাও COOH, নিচে CH3 দাও, OH H। ওএসটা ডানে থাকলে আমরা বলি হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। কি বলি? হাইড্রোক্সিল গ্রুপটা যদি ডানে থাকে এটাকে আমরা বলি ডি ল্যাকটিক অ্যাসিড। ডানে থাকলে ডি ল্যাকটিক অ্যাসিড। আর যদি OH মূলকটা বামে থাকে, বুঝছো, OH মূলকটা বামে আছে, হাইড্রোজেনটা ডানে আছে, তখন আমরা বলি এল ল্যাকটিক অ্যাসিড। কি বলি? এল ল্যাকটিক অ্যাসিড। এল ল্যাকটিক অ্যাসিড। এটাকে আমরা কি বলবো? এল ল্যাকটিক অ্যাসিড। একটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, একটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। ডান। অর্পিতা রয় সংকেত লিখে দিন। সংকেত লেখা তোমার দায়িত্ব। বুড়ি হয়ে গেছো, এখনো যদি বলো অর্গানিকে সংকেত লিখে দিন, তাহলে কিভাবে হবে? এল ল্যাকটিক অ্যাসিড। ওকে, এখন আসো কাইরাল কার্বন নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? কাইরাল কার্বন নিয়ে বাবারা, কাইরাল কার্বন ইন ডিটেলস আমরা পড়ছি, আশা করি কারো কোনো সমস্যা নেই। ওকে, কাইরাল কার্বন নিয়ে আর কারো কোনো সমস্যা নেই। তারপরে আসো আমরা এখন মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব জিনিসটা কি এটা একটু বুঝবো। মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব জিনিসটা কি এটা একটু দেখবো। ডান। মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব। দেখো এই হাতটাকে, এই যে ডান হাতটা নাও, সবার ডান হাত আছে তো, ঠিক আছে, ডান হাতটা নাও। ডান হাতটাকে তুমি যদি আয়নার সামনে ধরো, আয়না আছে কার কার টেবিলের সামনে? হ্যাঁ, আমরা কিন্তু স্টুডেন্টদের একটা সমস্যা আছে, হ্যাঁ, আয়না টেবিলের সামনে থাকলে একটু পর পর আয়না দিয়ে ঠিক আছে নাক টাক দেখি। সো আয়না কার কার আছে? আয়নায় কিন্তু অনেক সমস্যা হয়, আয়না থাকলে পড়া হয় না। সো এটা খেয়াল করো, এই হাতটা তুমি যদি আয়নার সামনে ধরো, একটু বুঝো, এই হাতটা যদি তুমি আয়নার সামনে ধরো তাহলে তোমার এই হাতটা দেখতে যেমন এরকম পাবা না? ধরো তুমি এটা আয়নার সামনে ধরলা, তুমি কেমন দেখতে পারবা? তুমি কি এমনই দেখতে পারবা? না, তুমি দেখতে পারবা হচ্ছে এমন, মিরর ইমেজ। বুঝা গেছে? বা ফোনের সেলফি ক্যামেরা, ফোনের সেলফি ক্যামেরায় যদি দেখো তোমার হচ্ছে ডান হাতটা, এই যে দেখো ফোনের সেলফি ক্যামেরাটা অন করি, এই যে ফোনের সেলফি ক্যামেরা দেখো ভালোভাবে, এই যে ফোনের সেলফি ক্যামেরা। হ্যাঁ, তো ফোনের সেলফি ক্যামেরায় যদি আমার হাতটা ধরি, এই যে দেখো হাতটা যদি ধরি, এই ধরো হাতটা আছে, হ্যাঁ, এই হাতটা যদি ধরি ফোনের সেলফি ক্যামেরায়, তা আমি কি পাচ্ছি? একটা মিরর পাচ্ছি, তাই না? কি পাচ্ছি? উল্টাটা পাচ্ছি। সো এটাই হচ্ছে মিরর ইমেজ। মানে তুমি যদি কোথাও দর্পণ ধরো তাহলে তোমার এই যে ডান হাত ধরলে বাম হাতের মতো দেখতে পাবা। সো এই হাতটা যদি আয়নার সামনে ধরি, এইটা কি? তার দর্পণ প্রতিবিম্ব। ঠিক সেম ভাবে ধরো একটা ডি ল্যাকটিক অ্যাসিড নিলা, ওএইচটা ডানে আছে, হাইড্রোজেনটা বামে আছে, COOH এই হাইড্রোজেন। তো তুমি যদি এটার সামনে আয়না ধরো, তো
তো তখন কি হবে, এটা যদি দর্পণ প্রতিবিম্ব দেয়, ধরো OH-টা ডানে আছে, বামে আইসা পড়ছে, হাইড্রোজেনটা ডানে চলে গেছে, COOH গুলো এরকম হয়ে গেছে, মানে COOH যার যার জায়গায় আছে, এটা যদি মিথাইল মূলক হবে, হ্যাঁ, CH3 CH3, এটাই কি, এটার মিরর ইমেজ কি, এটা না ভাইয়া? তো এটাকে কি বলি আমরা, দর্পণ প্রতিবিম্ব বলি। সো এটা যদি ডি ল্যাকটিক অ্যাসিড হয়, এটা কি হয়ে যাবে, এল হয়ে যাবে, এল ল্যাকটিক অ্যাসিড হয়ে যাবে, বুঝা গেছে, ডি এল হয়ে যাবে। এটাই হচ্ছে সিম্পল কনসেপ্ট মিরর ইমেজের, ঠিক আছে? তো মিরর ইমেজ হইলে কি হয়, মিরর ইমেজ হইলে একজন আরেকজনের উপর অপরিস্থাপনীয় হয়ে যায়, একে অপরের উপর অপরিস্থাপনীয় হয়ে যায়, স্থাপনীয় হয়ে যায়, মানে হচ্ছে একটাকে আরেকটার উপরে বসাইতে পারবে না। যেমন এইটার মিরর ইমেজ, এই হাতটার মিরর ইমেজ 2.5 কিলো কা হাত, দেখো এই হাতটার মিরর ইমেজ এইটা, তাই না, ইজ 2.5 কিলো কা হাত। সো এইটা, এই একটা মিরর ইমেজ কি আরেকটা হাতের উপর বসাইতে পারবা? ধরো এই হাতটাকে আমি এই হাতের উপর ফিট করতে পারবো? ফিট করতে পারবো না, কিন্তু পারবো? পারবো না, জীবনেও ফিট করতে পারবো না। ঠিক সেম ভাবে দেখো, এই যে এইটা মিরর ইমেজ হওয়ার পরে এটা কি এটার উপর গিয়ে ফিট হবে? হবে না, কিন্তু ভালোভাবে বুঝছো, মিরর ইমেজ হওয়ার পরে, মিরর ইমেজ হওয়ার পরে এমন হয়ে যায় কেন? আচ্ছা, মিরর ইমেজ হওয়ার পরে এটা কিন্তু এটার উপর ফিট হচ্ছে না, দেখো তুমি যতই চেষ্টা করবা ফিট হচ্ছে না। কারণ কি, কেন ফিট হচ্ছে না? কারণ OH-টা হাইড্রোজেনের উপর বসতেছে, হাইড্রোজেনটা OH-এর উপর বসতেছে, সো কিছুই ফিট হচ্ছে না। দেখো একটা আরেকটার উপরে ফিট হচ্ছে না। ফিট কখন হইতো? যখন OH-টা OH-এর উপরেই হইতো, হাইড্রোজেনটা হাইড্রোজেনের উপরেই বসতো। সো একটা কিন্তু আরেকটার উপরে ফিট হচ্ছে না, বুঝতে পারছো? সো একে অপরের উপর অপরিস্থাপনীয়, মানে একটা আরেকটার উপরে তুমি বসাইতে পারবে না, একে অপরের উপর অপরিস্থাপনীয় হবে। ব্যাপারটা ধরতে পারছো তোমরা? একে অপরের উপরে অপরিস্থাপনীয় হবে। এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে মিরর ইমেজ, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা কি বলি? মিরর ইমেজ বলি। ডান? ডান? ঠিক কিনা বলো? বুঝতে পারছো এইটুক? একে অপরের উপর অপরিস্থাপনীয় হবে। আচ্ছা, আজকে লোড এই পর্যন্তই দিচ্ছি। আগামী দিন আমাদের সমানতা শেষ হয়ে যাবে, আগামী দিন আমাদের সমানতা শেষ হয়ে যাবে, তারপরের দিন থেকে আমরা বিক্রিয়ার রাজ্যে প্রবেশ করব। ডান? আল্লাহ হাফেজ, ভালো থেকো।